আসসালামু আলাইকুম। এই সপ্তাহের বিগ ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ বার্সেলোনা ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ এর প্রি ম্যাচ অ্যানালাইসিসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। যেই অফসাইড ট্র্যাপ ব্যবহার করে বার্সেলোনা মৌসুমের শুরু থেকে মোটামুটি ভালোভাবেই একটা সাফল্য পেয়ে আসছিল, সেই একই কৌশল অবলম্বন করতে গিয়ে প্রতিপক্ষরা যেহেতু তাদের এই অফসাইড ট্র্যাপটাকে কীভাবে বিট করবে, কীভাবে ব্রেক করবে, সেটা মোটামুটি অনেকটাই বের করে ফেলেছে। তো এখন দেখার বিষয় যে এই অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে এই হাই ভোল্টেজ ম্যাচেও তারা সেই সেম স্ট্র্যাটেজিতেই যায় কিনা। সাম্প্রতিক রেজাল্ট বিবেচনা করলে লাস্ট 6 ম্যাচে, লিগের লাস্ট 6টা ম্যাচে বার্সেলোনা মাত্র একটি ম্যাচ জিতেছে এবং হেরেছে 3টি ম্যাচ। দ্যাট মিনস এই যে প্রায় 18টা পয়েন্ট তাদের ছিল এই 6 ম্যাচে, তার মধ্যে থেকে তারা মাত্র পেয়েছে 5 পয়েন্ট, বাকি 13 পয়েন্ট তারা হারিয়েছে। এবং তার ফলেই এই কয়েক মাস আগে, মানে 1 মাস আগেই তারা যেখানে একদম শীর্ষস্থানে ছিলই, এখনও তারা শীর্ষস্থানে আছে, বাট তাদের মুখে মনে হচ্ছিল যে তারা সবার ধরাছোঁয়ার বাইরে, তারা এখন অলমোস্ট শীর্ষস্থান হারাতে যাচ্ছে। অর্থাৎ এই ম্যাচে যদি অ্যাটলেটিকো মাদ্রিদ জিতে যায় বা বার্সেলোনা যদি এই ম্যাচটা হেরে যায়, তাহলে তাদেরকে শীর্ষস্থানটা হারাতে হবে। এবং একেবারেই উল্টা পথে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। মৌসুমের শুরুটা তারা করেছিল খুবই ইনকনসিস্টেন্টলি, বেশ কিছুটা পিছিয়ে পড়েছিল পয়েন্ট টেবিলে, বাট লিগের লাস্ট 6টা ম্যাচে তারা 6টাতে জিতেছে। এবং শুধু তাই নয়, বরং সব কম্পিটিশন মিলিয়ে লাস্ট 11টা ম্যাচেই তারা জিতেছে। একটা ম্যাচ কম খেলে তারা অলরেডি কিন্তু বার্সেলোনার সমান 38 পয়েন্ট পেয়ে গিয়েছে। এই ম্যাচটা তারা জিতে গেলেই কিন্তু তাহলে তারা বার্সেলোনাকে ছাড়িয়ে চলে যাবে শীর্ষস্থানে। স্টার্টিং 11 নিয়ে আমরা খুব বেশি কথা আসলে বলবো না, আমরা জাস্ট ছোট করে একটা টাচ করে যাওয়ার চেষ্টা করব। অনেকে আসলে ট্যাকটিক্যাল অ্যানালাইসিস বলতে এই স্টার্টিং 11 নিয়ে আলোচনা করাটাকেই হয়তো অনেকে ট্যাকটিক্যাল অ্যানালাইসিস ভেবে থাকেন, বাট স্টার্টিং 11টা হল ট্যাকটিক্যাল অ্যানালাইসিসের ছোট একটা পার্ট। এর বাইরে আরও অনেকগুলো পার্ট রয়েছে, সেগুলোতে আমরা বেশি ফোকাস করার চেষ্টা করবো। আমরা দেখেছি যে এই সিজনের বেশিরভাগ ম্যাচ বার্সেলোনা তারা 4-2-3-1 বা 4-3-3 এই ফরমেশনে তারা ম্যাচ স্টার্ট করেছে। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ তারা বেশিরভাগ ম্যাচই স্টার্ট করেছে 4-4-2 এই ফরমেশনে। তো এই ম্যাচেও এর ব্যতিক্রম খুব একটা হওয়ার কথা নয়। বার্সেলোনার জন্য যেটা একটা বড় ধাক্কা, তাদের স্টার্টিং 11-এ তাদের লামিন ইয়ামাল, তিনি কিন্তু আসলে খেলতে পারছেন না, তার একটা কিন্তু অ্যাঙ্কেল ইনজুরি হয়েছে এবং তার কারণে আলটিমেটলি তাকে হয়তো 3 থেকে 4 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। তো তার জায়গায় হয়তো বা ফেরান তোরেস হয়তো লেভানডস্কি এবং রাফিনিয়ার সাথে হয়তো আপফ্রন্টে 3 জন হিসেবে শুরু করবেন বা শুরু করা উচিত হবে বলে মনে করছি। মিডফিল্ডে তাদের বেশিরভাগ ক্ষেত্রে তারা শুরু করেছে কাসাদো, পেদ্রি এবং অলমোকে দিয়ে, সেখানে ফেরমিন লোপেজও রয়েছেন। সো মিডফিল্ডে তাদের বেশ কিছু অল্টারনেট অপশন রয়েছে, ফ্র্যাঙ্কি ডি ইয়ংও রয়েছেন, গাব্রিয়েল সম্ভবত ব্যাক করেছেন। সো অল্টারনেট অপশন তাদের রয়েছে মিডফিল্ডে মোটামুটি। আর অ্যাটলেটিকো মাদ্রিদের 4-4-2 ফরমেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা পজিশন হলো সেন্টার ফরওয়ার্ড, যে দুজন খেলেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি গ্রিজম্যান এবং আলভারেজকে দিয়ে শুরু করা হয়। এখানে তাদের আরও দুটি অপশন রয়েছে, তারা হলো সরত এবং আনহেল কোরিয়া। সো তারাও কিন্তু দেখা গেছে যে 4 জনের প্রত্যেককে কিন্তু ম্যাচ খেলানো হচ্ছে এবং যারা স্টার্ট করছে তাদেরকে পরে চেঞ্জ করে আরও 2 জনকে নামানো হচ্ছে, এটাও আমরা দেখেছি। আর মিডফিল্ডে তাদের যে 4 জন ইউজুয়ালি খেলেন, সেখানে ডিপল রয়েছেন, কোকে রয়েছেন, বারিয়াস রয়েছেন এবং একই সাথে ডিয়েগো সিমিওনে তিনিও রয়েছেন। তারা সবাই কিন্তু মোটামুটি বেশ ভালোই ফর্মেই রয়েছে। আমরা যদি প্রথমে বার্সেলোনার দিকে খেয়াল করি, এটা হলো মোটামুটিভাবে তাদের একটা বেসিক একটা অ্যাটাকিং শেপ বা স্ট্রাকচার, যেখানে তাদের আপফ্রন্টে যে 4 জন প্লেয়ার রয়েছে তারাই হলো অপোনেন্টের জন্য সবচেয়ে বড় থ্রেট। এবং এখানে আরও স্পেসিফিকভাবে বললে রাফিনিয়ার যে রানগুলো রয়েছে, সেই রানগুলো ট্র্যাক করা খুব ডিফিকাল্ট টাস্ক। এবং একই সাথে বক্সের বাইরে থেকে তার যে লং রেঞ্জ শটস কিংবা বক্সের ভেতর থেকে যে ক্লিনিক্যাল ফিনিশিং, সব দিক থেকেই এই সিজনে রাফিনিয়া কিন্তু একদম সামনে থেকেই তার দলকে নেতৃত্ব দিচ্ছেন। তবে ডিফেন্সিভ ট্রানজিশনের সময় যদি তাদের আপফ্রন্ট থেকে 4 জন প্লেয়ারের কেউই যদি নিচে না নেমে আসেন, ডিফেন্সিভ ওয়ার্কে হেল্প না করতে পারেন ডিফেন্সিভ ট্রানজিশনের সময়, তাহলে কিন্তু বিশেষ করে এই ধরনের কিছু সিচুয়েশনে তখন কিন্তু বার্সেলোনাকে বেশ স্ট্রাগল করতে হয়। এবং আমরা জানি যে কাউন্টার অ্যাটাকে কিন্তু আবার অ্যাটলেটিকো মাদ্রিদ খুবই দুর্দান্ত, সো সেটা হবে বার্সেলোনার জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ। তবে যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হওয়ার কথা, সেটা হলো বার্সেলোনার অফসাইড ট্র্যাপ। আমরা আমাদের আগের একটা ভিডিওতে বার্সেলোনাকে নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম, যেখানে আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম যে এই সিজনে বার্সেলোনা আসলে কী করা ট্রাই করতেছে, অর্থাৎ তারা কীভাবে খেলা ট্রাই করতেছে। সেখানে আমরা তাদের অফসাইড ট্র্যাপটাকে বিট করার জন্য কোন উপায়ে বিট করা যেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আপনারা তাহলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সেখানে আমরা আলোচনা করেছিলাম যে মিডফিল্ড থেকে যদি কোনো প্লেয়ার রান মেক করে, মিডফিল্ডার হতে পারে, ফুলব্যাক হতে পারে,
তাহলে সেইটা অফসাইড ট্র্যাপটাকে ব্রেক করার জন্য একটা বড় ভূমিকা প্লে করতে পারে। চলে আমরা দেখার চেষ্টা করি যে লাস্ট কয়েকটা ম্যাচে বার্সেলোনার যে অপোনেন্টরা রয়েছে তারা আসলে কীভাবে এই অফসাইড ট্র্যাপটাকে বিট করার চেষ্টা করেছে। যেমন আমরা যদি এইটা লেগানেসের এগেনস্টে শেষ যে ম্যাচটা তারা খেলেছিল লিগে, সেই ম্যাচটার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে সেন্টার ফরওয়ার্ড কিন্তু অফসাইডে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তাকে কিন্তু বলটা দেওয়া হচ্ছে না। বলটা দেওয়া হবে এখন রাইট উইঙ্গারকে, এবং সে রানটা নেওয়া শুরু করতেছে অনেক পিছন থেকে। সেখান থেকে কিন্তু তার অফসাইড হওয়ার কোনো সুযোগ নেই, প্লাস তার মোমেন্টামটাও রয়েছে সামনের দিকে। অন্যদিকে যারা ডিফেন্ডার, বার্সেলোনার ডিফেন্স লাইন, তারা তো আসলে অফসাইড ট্র্যাপ করার জন্য একটু উপরে উঠে আসতে চেষ্টা করছে, তো তাদের মোমেন্টামটা কিন্তু অপোজিট দিকে। তো আলটিমেটলি সেই উইঙ্গারই কিন্তু সবার আগে গিয়ে বলটা রিসিভ করবে, এবং বাই দিস টাইম সে যখন বলটা রিসিভ করবে তখন কিন্তু তার সেন্টার ফরওয়ার্ডও আর অফসাইড পজিশনে থাকবে না, সেও কিন্তু আসলে একটা সুবিধাজনক অবস্থায় চলে আসবে। সিমিলারলি চ্যাম্পিয়ন্স লিগে ডর্টমুন্ডের সাথে ম্যাচে যদি আমরা খেয়াল করি, ডর্টমুন্ডের দুজন প্লেয়ার তারা কিন্তু অফসাইডে দাঁড়িয়ে রয়েছে, বাট দে আর নট আস্কিং ফর দ্য বল, রাদার মিডফিল্ড থেকে আরেকটা প্লেয়ার রান করতেছে অ্যান্ড অলসো হি ইজ আস্কিং ফর দ্য বল, এবং যার এখানে অফসাইড হওয়ার কোনো সুযোগই আসলে নাই। অ্যান্ড যখন সে বলটা পেলো, তার সাথে বা তার পাশে থাকা সেন্টার ফরওয়ার্ড এখনও কিন্তু আর সে অফসাইডে নাই, অ্যান্ড অ্যাকচুয়ালি সেই আসলে গোলটা করেছিল এই ইনসিডেন্টের ক্ষেত্রে। আমরা যে ব্যাপারটা জাস্ট এমনি বলছি বা বিভিন্ন বিচ্ছিন্ন দুটো ঘটনা থেকে বললাম, ব্যাপারটা কিন্তু আসলে তা না, বরং সেল্টার এগেনস্টের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা যদি আমরা খেয়াল করি, বিশেষ করে এই পার্টিকুলার ইনসিডেন্টের কথা যদি আমরা খেয়াল করে দেখি, এখানে আমরা দেখতে পারবো যে এই জিনিসটা আসলে প্রতিটা টিমই তারা কিন্তু আসলে যখন সময় পেয়েছে তখন কিন্তু তারা প্র্যাকটিস করার চেষ্টা করেছে বা ট্রেনিং করার চেষ্টা করেছে। যেমন সেল্টার অলমোস্ট 4 জন প্লেয়ার সেন্টার ফরওয়ার্ড বা উইঙ্গার যারা রয়েছে তারা সবাই কিন্তু এখানে অফসাইড অবস্থানে ছিল, তারা কেউ কিন্তু বল চায় নাই বা রানও করে নাই। রান করেছে কে? রান করেছে মিডফিল্ড থেকে আরেকজন, সেই বলটা চেয়েছে এবং তাকে উদ্দেশ্য করেই বলটা আসলে ছাড়া হয়েছে। এবং অ্যাথলেটিকো মাদ্রিদের কিন্তু এই কাজটা করার জন্য বা এই ধরনের মুভমেন্টগুলো করার জন্য যথেষ্ট পরিমাণ প্লেয়ার রয়েছে। এখন যদি আমরা একটু অ্যাথলেটিকো মাদ্রিদের অ্যাটাকিং স্ট্রাকচার বা শেপটা যদি দেখি, তাহলে আমরা এটাকে একটু রিলেট করতে পারবো। এখানে যদি খেয়াল করে দেখি যে গ্রিজম্যান এবং আলভারেজ তারা হলো সেন্টার ফরওয়ার্ডের ওই দুটো পজিশনে খেলছিল। ইউজুয়ালি আমরা যেটা বেশিরভাগ সময় দেখি যে গ্রিজম্যান নিচে ড্রপ করে আসে বলটা নেওয়ার জন্য, এবং সেটা তো তিনি করবেনই, কিন্তু এখানে দেখবেন যে গ্রিজম্যান আসলে উপরেই রয়ে গিয়েছেন আর আলভারেজ নিচে ড্রপ করেছেন, আর অন্যদিকে ডিপল তিনি আবার চলে উঠে এসেছেন আলভারেজের সেই জায়গাটাতে। এবং এই ধরনের কিছু সিচুয়েশন হয়তো আমরা দেখতে পাবো এই ম্যাচেও, যেখানে গ্রিজম্যান হয়তো অফসাইড লাইনের কাছাকাছি দাঁড়িয়ে থাকবেন আর আলভারেজ হয়তো নিচে নেমে বল নেবেন, কিন্তু আলটিমেটলি ফাইনাল বলটা হয়তো খেলা হবে অন্য কোনো মিডফিল্ডার বা উইঙ্গারকে বা ইভেন একজন ফুল ব্যাককে। দুজন সেন্টার ফরওয়ার্ড নিয়ে খেলা টিমগুলো আরও একটা ক্যারেক্টারিস্টিক্স হলো যে একজন সেন্টার ফরওয়ার্ড হয়তো নিচে ড্রপ করছেন, অপোনেন্টের সেন্টার ব্যাকে ড্র্যাগ করে নিয়ে আসছেন, আর আরেকজন সেন্টার ফরওয়ার্ড ডিফেন্স লাইনের পিছনে অ্যাটাক করছেন। সো এটাও খুব কমন একটা সিচুয়েশন অ্যাথলেটিকো মাদ্রিদের জন্য। তবে ডিফেন্সিভ ফেজে অ্যাথলেটিকো মাদ্রিদের একটা বড় ডিসিশন হবে যে তারা বার্সেলোনাকে প্রেস করবে না, মানে হাই প্রেস করবে কি করবে না। যেমন আমরা জানি যে ভালো হাই প্রেসিংয়ের এগেনস্টে বার্সেলোনা বিল্ড আপ করার সময় কিন্তু কিছুটা উইকনেস রয়েছে, তারা কিন্তু বল লুজ করে রিস্কি সিচুয়েশনগুলোতে। তো সেই ক্ষেত্রে আবার অ্যাথলেটিকো মাদ্রিদ ভালো প্রেসও করতে পারে, কিন্তু এটা যেহেতু বার্সেলোনার হোম ম্যাচ, তো এই ম্যাচটাতে অ্যাথলেটিকো মাদ্রিদের অ্যাপ্রোচটা কীরকম হবে এবং ম্যাচের বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী তারা হাই প্রেসিংয়ে যাবে কিনা, এটা একটা বড় সিদ্ধান্ত হবে তাদের জন্য। দুই দলের কি প্লেয়ারদের কথা যদি আমরা বলতে যাই, তাহলে আসলে অ্যাটাকারদের নামই চলে আসবে। দুই দলের অ্যাটাকাররা সবাই খুব ভালো ফর্মে রয়েছেন। যেমন অ্যাথলেটিকো মাদ্রিদের ক্ষেত্রে সরোতে 7 গোল রয়েছে, গ্রিজম্যানের 7 গোল রয়েছে, আলভারেজের 5 গোল রয়েছে। অন্যদিকে বার্সেলোনার ক্ষেত্রে লিওয়ান্ডস্কির একারই 16 গোল রয়েছে, রাফিনহার 11 গোল রয়েছে। লামিন ইয়ামাল যেহেতু নাই, তো সেক্ষেত্রে হয়তো রাফিনিয়াকে আজকে আরও বড় একটা ভূমিকা রাখতে হবে। এবং আপনি যদি খেয়াল করে দেখেন যে রাফিনিয়া কিন্তু অলরেডি এই সিজনে এখন পর্যন্ত 60টা চান্সেস ক্রিয়েট করেছেন, যেটা কিনা আর কারো কিন্তু আমার ধারে কাছেও আসলে নাই। আপনি যদি দেখেন লামিন ইয়ামালের সম্ভবত 29টা চান্স ক্রিয়েশন, গ্রিজম্যানের চান্স ক্রিয়েশন হলো 28টা। তো লামিন ইয়ামাল এবং গ্রিজম্যানের চান্স ক্রিয়েশন এক করলেও রাফিনিয়ার টোটাল চান্স ক্রিয়েশনের সমান হচ্ছে না। তো আজকের ম্যাচেও আমার ধারণা রাফিনিয়ার সেরকম একটা ভূমিকা তো রাখতে হবে। তার চেয়ে তো বড় বিষয় হবে অ্যাথলেটিকো মাদ্রিদের জন্য রাফিনিয়ার এই রানগুলোকে, ডিফেন্স লাইনের পিছনে তিনি যে রানগুলো করছেন, সেই রানগুলোকে ট্র্যাক করা খুবই একটা কঠিন কাজ বলা যেতে পারে, ডিফিকাল্ট টাস্ক। সেটা অ্যাথলেটিকো মাদ্রিদকে করতে হবে। আর অন্যদিকে অ্যাথলেটিকো মাদ্রিদের যেই দুজন সেন্টার ফরওয়ার্ড রয়েছেন, তারা যেভাবে তাদের যে মুভমেন্টগুলো রয়েছে এবং তাদের গোল স্কোরিং অ্যাবিলিটিসও রয়েছে, সেই মুভমেন্টগুলোকে ট্র্যাক করা বা সেগুলোকে থামানোই হবে
বার্সেলোনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রেডিকশন দিয়ে যদি শেষ করতে চাই, আসলে প্রেডিকশন তো কখনো মেলে না, তাই প্রেডিকশন অনেক সময় করতে ইচ্ছা করে না, বাট আমরা সবসময় যেটা বলে আসি যে প্রেডিকশন হলো জাস্ট ফর ফান। সেই হিসাবে যদি আমরা বলি, আজকের ম্যাচের প্রেডিকশনটা হলো আমাদের ক্ষেত্রে বার্সেলোনা 0, অ্যাথলেটিকো মাদ্রিদ 1, অর্থাৎ অ্যাথলেটিকো মাদ্রিদ জিতবে বলেই আমরা মনে করছি। সো লেটস সি কী হয়। ভালো একটা ম্যাচ দেখার অপেক্ষায় থেকে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।